আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন প্রক্রিয়া বা সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান থাকবে। আর গণপরিষদ ও সেকেন্ডারি রিপাবলিক প্রসঙ্গে তিনি বলেছেন, যে কোনো দলের মতামত থাকতে পারে, তবে মতামত বাস্তবায়নের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হতে হবে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষ গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আমির খসরু বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হতে হবে। যে কোনো ধরনের ইস্যু তৈরি করে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আপনার যে ইচ্ছা, আপনার যে প্রত্যাশা, আপনার যে চিন্তা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদে পাস হবে। ভারতের ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহের বর্তমান অবস্থা পরিদর্শন করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। এ সময় ভারতের কারিগরি বিশেষজ্ঞ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গঙ্গার ভাটিতে পানির স্তর ও ফিডার খালগুলো পর্যবেক্ষণ করেন তারা। যৌথ নদী কমিশনের অধীনে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ কমিটির ৮৬তম বৈঠকে উভয় পক্ষ ফারাক্কাবাদ এলাকায় পরিচালিত জরিপের তথ্য সমন্বয় করবে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পদ্মার পানি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ প্রাকৃতিক। ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তির অধীনে শুষ্ক মৌসুমে পানির স্তর অনুযায়ী বাংলাদেশ প্রতি ১০ দিনে ৩৫,০০০ কিউসেক ও ভারত ৪০,০০০ কিউসেক পানি পাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আরও দুজন। তাদের প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে। তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়েজ আহমেদ তৈয়ব। সেভাবেই তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে বলা হয়, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর আগে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার ৩ জন বিশেষ সহকারীকে ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টা ৫ জন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। মাত্র ৫ দিন সময় হাতে নিয়ে ১০ মার্চের মধ্যে সবার হাতে বাকি সব বই পৌঁছে যাবে বলে জানিয়ে গেলেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, শিক্ষকদের ১৫ বছরের অবসর ও কল্যাণ ভাতার বঞ্চনা ১ বছরের বাজেট দিয়ে মিটবে না। আর শপথ গ্রহণ শেষে নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যাতে দেশেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পারেন শিক্ষার্থীরা। রকুনউদ্দিনের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির হিসেবে আর ৩ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারলেই এবছরের চাহিদা অনুযায়ী প্রায় ৪১ কোটি বই পৌঁছে যাবে সবার কাছে। জানুয়ারির পর থেকেই কবে শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছেন, এমন প্রশ্ন উঠেছে হরহামেশাই। প্রায় ৭ মাস শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর শেষ দিনে উপদেষ্টা জানালেন, আর ৫ দিনের মধ্যেই সবাই পাচ্ছেন সব বই। আমি বলেছিলাম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত, কিন্তু হয়তো মার্চের ১০ তারিখে পর্যন্ত সব জায়গায় যাবে। দায়িত্ব পালনকালে শুরু করতে না পারা বেশ কিছু বিষয় যেমন সামনে আনলেন, তেমনি মনে করিয়ে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যোগ্যতা নির্ধারণের মতো উল্লেখযোগ্য কাজের কথাও। বলেন, শিক্ষকদের অনেক দাবি নিয়েও। শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি,
আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এদিকে দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুর কথা জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা। স্বল্প মেয়াদী বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব, এবং এছাড়া লং ড্রন যে কিছু ইস্যুস যেগুলো আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে যে আমরা মনে করি, তাহলে আমরা অংশীজনদের নিয়ে আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব। অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পনার বাস্তবায়ন না হলেও আর সবার মতোই যাত্রাটা শুরু করতে চান সিআর আবরার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান ও 3 কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের পক্ষে এ কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, কমিশনের কর্মকর্তা কর্মচারীরা তাদের কয়েক দফা দাবি কমিশনের সামনে উপস্থাপন করেন, কিন্তু সেসব দাবি দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য কমিশনের কাছ থেকে পাওয়া যায়নি। আজকের মধ্যে কমিশন পদত্যাগ না করলে কাল থেকে বিএসইসির সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন করবেন। এর আগে বেলা 11টার পর থেকে বিএসইসি ভবনে চেয়ারম্যান ও অন্য কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। বেলা 3:30টার দিকে সেনাবাহিনী ও পুলিশের 2টি দলের সহায়তায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএসইসি ভবন ত্যাগ করেন সংস্থাটির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা। নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যার 12 বছর আজ। দীর্ঘ এ সময় নৃশংস এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল না হওয়ায় বিচার শুরু হয়নি। এ নিয়ে হতাশ নিহতের পরিবার। মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, 5ই আগস্ট পট পরিবর্তনের পর ইতিমধ্যে 6 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার 81তম ধার্য তারিখ গেলেও আদালতে এখনও অভিযোগপত্র দাখিল হয়নি। এই সরকারের সময় দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের দাবি জানান তিনি। তদন্তকারী সংস্থা র্যাব জানিয়েছে, খুব শীঘ্রই তদন্ত কাজ সম্পূর্ণ হবে। বিকল পাম্প, খাল ভরাট ও দখল সহ নানা সংকটে স্থবির গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা জিকে সেচ প্রকল্প। সেচের পানি না পেয়ে ভাটা পড়েছে চাষাবাদে। বিকল্প হিসেবে ডিজেল চালিত স্যালো মেশিন ব্যবহার করতে হচ্ছে। এতে বৃদ্ধি পাচ্ছে ফসলের উৎপাদন খরচ। ক্ষতির মুখে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার চাষিরা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকায় নির্মাণ করা হয় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যার মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলার প্রায় 1,16,000 হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়া যেত। কিন্তু এ প্রকল্পের 3টি পাম্পের মধ্যে 2টি নষ্ট হয়েছে, ভরাট হয়েছে খালের বেশিরভাগ অংশ। চাষিরা জানায়, জিকে সেচ প্রকল্প থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় ক্ষতির মুখে হাজারো কৃষক। সেচের পানির চাহিদা পূরণে ব্যবহার করছেন ডিজেল চালিত স্যালো মেশিন, ফলে ফসল উৎপাদনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। দিকের কোনো পানি আসে না, আমরা যা করি তাতে খরচই আছে, ধানের খরচটাই হয় না। জিকে এখন কেনালে কোনো পানি নাই, আমরা অনেক টাকা খরচ করি, তেল দিয়ে বোরিং থেকে পানি নিচ্ছি। আমার খরচ বেশি হচ্ছে, এখন অবদায় পানি দেয় না আর আমার। দীর্ঘদিন খনন না করায় প্রধান খালের পাশাপাশি 467 কিলোমিটার শাখা খালের বেশিরভাগই দখল হয়েছে বলে জানান এই কর্মকর্তা। যে এলাকাগুলোতে পানিটা যায় না, সেই এলাকাগুলোতে খালের অবৈধ স্থাপনা বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের এই খালগুলো সচল থাকার কারণে আসলে স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো তালিকা তৈরি করছি। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাবসিডির পাম্প যেহেতু প্রায় ড্যামেজ হয়ে গেছে, গত 2002 সাল থেকে নষ্ট, তা আমরা সাবসিডির পাম্পটাকে নতুনভাবেই করব এবং ওটার পানির যদি RL লেভেল 2.5-এ থাকে তারপরে তার পাম্প চলবে। জাপান থেকে একটা প্রতিনিধি দল আসবে, তো আমাদের এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে। কৃষকের সেচ সুবিধা নিশ্চিতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প আধুনিকায়ন ও দখলমুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কর্মসংস্থানমুখী শিল্প স্থাপন ও বিনিয়োগ বৃদ্ধিতে কর অব্যাহতি চেয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা। আর বেজার দাবি, পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হলে রপ্তানি আয় আরও বাড়বে। এনবিআর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব দাবি জানায় সংস্থা দুটি। এ সময় স্বাস্থ্যসেবা যন্ত্র আমদানিতে 15% ভ্যাট সম্পূর্ণ তুলে নেওয়া ও অগ্রিম কর বাতিলের দাবি জানিয়েছে ইন্ডিয়া বাংলা এবং আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বাজেটে ব্যবসা বাণিজ্যের স্বার্থে বাজেট প্রণয়নের পাশাপাশি হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মতামত জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। অগ্রিম আয়কর প্রদানকে বাণিজ্য প্রসারে বাধা মনে করে এটি পুরোপুরি প্রত্যাহারের দাবি ইন্ডিয়া বাংলা চেম্বারের। আর শুল্কমুক্ত স্বাস্থ্যসেবা পণ্য আমদানির সুযোগ চায় আমেরিকান চেম্বার। এই মেডিকেল ডিভাইস ও টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য একটা সেপারেট ভিএপি রেট ইন্ট্রোডিউস করা হোক, মেবি 0% রেটে করা হোক। এআইটি এবং ভ্যাট আইনের আওতায় আগাম কর এটি প্রত্যাহার করার প্রস্তাব। মামলা সম্মত জটিলতার আটকে থাকা বাকিয়া কর আদায় পদক্ষেপ নিয়ে জরুরি রাজস্ব বৃদ্ধি করা যেতে পারে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের সনদপত্র বারবার নবায়ন করা হয়রানিমূলক বলছে বেজা। আর ব্যবসা মনে করে অনুন্নত এলাকায় শিল্পের প্রসার ও প্রযুক্তি পণ্য উৎপাদন শুল্কমুক্ত করা উচিত। যারা চিটাগং বা ঢাকার কাছাকাছি তারা তো পোর্টের কাছে থাকতে চায়, ওদের কস্ট অফ অপারেশন, কস্ট অফ ট্রান্সপোর্টেশন কম। কিন্তু আমাকে যেই নীলফামারীতে দিলাম তার ওই 500 কিলোমিটার গাড়ি থেকে আসা, একে সামও আমাকে ডিভাইস করতে হবে। যে সার্টিফিকেট প্রথমবার ইস্যু করলে তার টোটাল ট্যাক্স হলিডে পিরিয়ডের জন্য একবার সার্টিফিকেট ইস্যু করলেই আসলে হয়, প্রত্যেক বছর নবায়নের বিষয়টা সেক্ষেত্রে আর যাতে না হয়। এটা এনবিআর চেয়ারম্যান জানান, বাজেটে ব্যবসা বাণিজ্য প্রসারের সুবিধা দেওয়ার পাশাপাশি রাজস্ব বৃদ্ধির নীতিতে এগোবে সংস্থাটি। এবং আমরা ইন্টারন্যাশনাল ট্রেডকে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে একটা কনসিস্টেন্স ট্যাক্স পলিসি উপহার দেওয়ার জন্য। যে আমরা দেশের নাগরিকদের সাধ্যমতো কর প্রদানের আহ্বান জানান এনবিআরের চেয়ারম্যান। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।